জানি না, চলুন, কেউ দেখে নেবে। আমার মাথা কাজ করছে না, আমাকে আগে ঠিক করুন। কি বলছেন ম্যাম? আমি আপনার পিএ। নিকুচি করেছে তোর পিয়ের, এদিকে আমাকে পাগল করে তুলে উনি পিয়ে পিয়ে মারাচ্ছে। ম্যাম প্লিজ, কেউ। রাফি আর কিছু বলতে পারল না। জিনিয়া রাফির ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। রাফি অবাক হয়ে গেল। পুরো শরীর যেন মুহূর্তের মাঝে উত্তপ্ত লাভার মতো বিস্ফোরণ হয়ে উঠল। প্রতিটা লোম যেন আঁতকে উঠল। রাফির সহ্য সীমা যেন ভেঙে চুরে খাড় খাড় হয়ে গেছে। জিনিয়ার ঠোঁটের চাপা উদ্বেগ যেন জ্বালিয়ে ছাই করে দেবে। রাফি আচমকা জিনিয়ার কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিল। জিনিয়ার নরম কোমরটাকে চাপ দিয়ে ধরতে জিনিয়া কেঁপে উঠল। রাফির পিঠ খামচে ধরল জিনিয়া। জিনিয়া যেন উন্মাদ পাগলের মতো হয়ে গেছে। রাফিকে নিজের হৃদয় যেন জড়িয়ে পৃষ্ঠে এক করে নিতে চাইছে। এমন সময় হঠাৎ রুমে মিলি ঢুকে যেই রাফিকে ডাকতে যাবে অমনি মিলি লাফিয়ে উঠল। বড় বড় চোখ করে হাঁ করে তাকিয়ে মনে মনে বলল, এ আমি কি দেখছি? স্বপ্ন দেখছি না তো? সত্যি এসব করছে? আফু আর রাফি ভাইয়া করছে? আমার মাথা ঘুরছে। কি হচ্ছে এসব? মিলি দ্রুত বাইরে বেরিয়ে এসে মুখে হাত দিয়ে বলল, সাংঘাতিক ঘটনা, কিন্তু কিভাবে? আপু অবশেষে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আবার তো গা কাঁপছে, মাথা কিছুতেই কাজ করছে না। মিলি সিঁড়ি দিয়ে এসব ভাবতে ভাবতেই নিচে নামছে। মিলি যেন হুঁশি নেই। মিলিকে নিচে নামতে দেখে ওর আম্মু এসে বলল, কিরে পেলি? হ্যাঁ কানে শুনিসনি? বললাম জিনিয়াকে পেলি? হ্যাঁ, বলেছিস? কি বলবো? গয়না কোথায়? আর গহনা? ওইদিকে তুফান চলছে, আর তুমি আছো গহনা নিয়ে? মিলি বিড়বিড় করতে করতে চলে গেল। শাহনাজ বেগম বলল, পাগল হয়ে গেল নাকি? কি বললাম আর কি বলে গেল? দুটো মেয়েকে নিয়ে আমি একদম পারি না। আমি যে কি করি। এদিকে রাফি জিনিয়াকে সরিয়ে দিল। দুজনেই হাঁপিয়ে চলেছে। রাফির ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে। জিনিয়া পাগলের মতো রাফিকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ল। রাফি আহত শত্রুর মতো নিজেকে সমর্পণ করে দিল। প্রায় 10 মিনিট পর রাফি আবারও জিনিয়াকে ছাড়িয়ে নিল। জিনিয়া যেন পাগল হয়ে গেছে, কোনো কথাই শুনতে চাইছে না। জিনিয়াকে এমন অস্থির হতে দেখে রাফি জিনিয়াকে নাশদ করার জন্য একটানে নিজের বুকে ঝরিয়ে নিল। জিনিয়া অনেক ছাড়া পাওয়ার চেষ্টা করলো, তবে রাফি জিনিয়াকে ছাড়ল না। রাফি বুঝতে পেরেছে জিনিয়াকে সান্ত্বনা করলে ও কিছুতেই ছাড়বে না। জিনিয়া রাফির বুকে নাক ঘষে বলল, আমাকে বাধা দিচ্ছেন কেন? আপনার সাহস কি করে হয়? ম্যাম নিজেকে শান্ত করুন, আপনি জানেন আপনি কি করে বসছেন। দরকার নেই, ছাড়ুন আমাকে। সরি, এখন আপাতত পারবো না, আপনি একদম পাগল হয়ে গেছেন। জিনিয়া আর কিছু বলল না, চুপচাপ রাফির বুকে পড়ে রইল। বেশ কিছুক্ষণ পর রাফি জিনিয়াকে ছেড়ে দিল। জিনিয়ার তো লজ্জায় মুখ লাল হয়ে গেছে। এমন একটা পরিস্থিতি পড়ে যাবে কে জানতো। রাফি খাটের উপর বসে পড়ল। কি বলবে জিনিয়াকে কিছুই বুঝতে পারছে না। জিনিয়া এসে রাফির পাশে বসে পড়ল। দুজনেই চুপচাপ বসে আছে, কেউ যেন কথা খুঁজে পাচ্ছে না। মাত্র ঘটে যাওয়া ঘটনা সবকিছু যেন পাল্টে দিয়েছে। রাফি অবশেষে বলে উঠল, সরি। জিনিয়া রাফির দিকে তাকিয়ে নরম সুরে বলল, কেন? বুঝতে পারছেন না? সরি বলার কি আছে? ম্যাম এসব কি ঠিক হলো? জানি না, তবে আমি ঠিক ভুল বুঝতেও চাই না। জিনিয়া উঠে গেল। বাইরে যেতে যেতে বলল, আগামী সপ্তাহে আমরা বিয়ে করছি, প্রস্তুত হয়ে নিন। বাই। রাফি চমকে উঠল। জিনিয়া চলে গেল। রাফি হাঁ করে তাকিয়ে আছে। ম্যাম বলে গেল কি বিয়ে? কার বিয়ে? মানে কি বলে গেল? আমার আর ম্যামের বিয়ে? এটা কি করে সম্ভব? কিস করে একেবারে বিয়ের দড়ি গলায় চলে দিল। এই কদিনে আমার হাল বেহাল হয়ে গেছে। এখন যদি বিয়ে হয় তাহলে সারা জীবন আমাকে এই বাঘিনীকে সহ্য করতে হবে। জীবনটা তো আমার হয়ে গেল। না, ম্যামকে বোঝাতে হবে। হ্যাঁ, বোঝাতেই হবে। জিনিয়া নিচে নামতে নামতে মনে মনে বলল, মাথাটা একদম খারাপ হয়ে গেছিল। কি করে এসব করে ফেললাম? আমার কি দোষ? আমি নিজেকে একদম আটকাতে পারি না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। গাধাটাকে এখন বিয়ে করে নিলেই হলো। হনুমানটা আমার দেহ মন সব কিছু লুটে নিয়েছে, এখন আর ভেবে লাভ নেই। শাহনাজ বেগম মেয়েকে নিচে দেখে তাড়াতাড়ি এসে বলল, এই এই জিনিয়া, এইদিকে আয়। কই গেলি?
এইদিকে ওইদিকে খুঁজে বেড়াচ্ছিস তোকে? কেন, কি হয়েছে? আরে মার্জিয়ার জন্য যে গয়না এনেছিলি সেইগুলো কই? ও দেখো, আমার রুমের ডয়ারে আছে। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? ঠিক আছে সব? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি রুমে যাচ্ছি, তুমি গয়নাগুলো নিয়ে যাও। চল। এদিকে মিলি সবার সাথে বসে আছে আর সবাইকে ওই সব কিছু বলে চলেছে। মিলির কথা শুনে সবাই অবাক, এটা কি করে হতে পারে? আফরিন বলল, তুই ঠিক দেখছিস তো? এই, আমি কি কানা যে আমি ভুল দেখবো? তাহলে তুই যা বলছিস তা যদি সত্যি হয়, তাহলে রাফি ভাইয়া তো এখন আমাদের দুলাভাই হবে, তাই না? তাই তো, হিসেবে হয়। যাক, ভালোই হয়েছে। আপু অবশেষে কাউকে চয়েস করেছে। এটা মানতেই হবে যে রাফি ভাইয়া কিন্তু সেই লাকি। তুই চুপ কর তো। ওকে কে কথা বলতে বলেছে? আইসে এখানে কথা বলতে। দেখেছিস, তোরা দেখেছিস ও আমার সাথে কেমন বিহেভ করছে? আমি কি করলাম? তোরা এখনো নিজেদের মধ্যে এইসব ঠিক করিসনি? তোরাও পারিস। এই আফরিন, চল তো, ওদের একা ছেড়ে দে। শোন, তোরা নিজেদের ম্যাচে সবকিছু ঠিক কর, এরপর যেন আর এমন না দেখি। আফরিন, আয়। হ্যাঁ চল। আফরিন আর শিখা চলে গেল। মিলি মুখ ঘুরিয়ে পাশে সরে বসলো। সিএম চুপ করে বসে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর সিএম বুঝতে পারলো মিলি কথা বলবে না। এই মেয়ের রাগ ঠিক ওর বোনের মতোই। অবশেষে সিএম বলল, চুপ করে আছিস কেন? মিলি রেগে বলল, আমার ইচ্ছে, আমি চুপ করে আছি, তাতে তোর কি? মিলি, তুই কি পাগল হয়ে গেছিস? কি একটা সামান্য বিষয় নিয়ে তুই এমন রেগে আছিস? আমি তোকে কতবার বোঝালাম, তুই কিছুই বুঝতে পারছিস না। তুই কি এখনো ছোট আছিস? আমাকে এত বুঝতে হবে না। ওই দেখ, আবারও তোর কথা বলছিস। মিলি রেগে সিএমের কাছে এসে বলল, আমার কথা তো তোরা মনেই হবে, অন্য মেয়েদের সাথে তো খুব ভালো লাগে। যাক বাবা, এখানে আবার অন্য মেয়ে কই থেকে আসলো? মিলি, তুই বোঝার ট্রাই কর। আমাকে তো বোঝাতে হবে না। মিলি রেগে উঠে গেল। চলে যেতে যাবে অমনি সিয়াম মিলির হাত ধরে নিল। মিলি পেছনে তাকিয়ে বলল, হাত ছাড়। সিয়াম মিলিকে টান দিয়ে বসিয়ে দিল। মিলি বলল, আমাকে যেতে দে, আমার তোর সাথে একদম কথা বলতে ইচ্ছে করছে না। কেন? আমি কি তোর শত্রু? কথা বললে কি তোর গা পচে যাবে? জানি না। দেখ মিলি, সিচুয়েশনটা বোঝ। ভালোবাসা বলা যতটা সহজ, বাস্তবে ততটাই কঠিন। তোর ফ্যামিলিকে দেখ আর আমার ফ্যামিলিকে দেখ। তুই কি মনে করছিস তোর পরিবার এসব মেনে নেবে? কখনোই মানবে না। দেখ, ভালোবাসা হয়ে যায় আমিও জানি। আর তুইও অনেক ভালো একটা মেয়ে, হয়তো আমার মনেও তোর প্রতি ফিলিংস আছে। কিন্তু এর মানে এই না যে আমরা একে অপরের এত সহজেই পেয়ে যাব। বাস্তবতা দেখ মিলি। মিলি মুখ ফুলিয়ে বলল, আমি তোকে ভালোবাসি, এটাই কি যথেষ্ট না? জানিস এই বুকে কতটা কষ্ট হয়? বুঝিস তুই? বুঝবি না তো। আমার কি এতটুকু অধিকার নেই? তুই এসব তো দেখবি না। ভালোবাসা না পাওয়ার কষ্টটা, ভালোবাসা না পাওয়ার কতটা কষ্ট তুই কি করে বুঝবি? আছিস কালে লেকচার দিতে। সিয়াম দেখলো মিলির চোখে পানি। সিয়াম মনে মনে বলল, কি করব এই মেয়েটাকে নিয়ে? মন মতো কি সবকিছু হয় কিছুই বুঝতে চাইছি না। সিয়াম একটু কাছে এসে মিলির চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করছিস কেন? তোর কি? আমি কান্না করলেও তোর কি? পাগল নাকি? এভাবে কেউ কান্না করে নাকি? লোকে দেখলে কি বলবে? তুই তোর লোক নিয়েই থাক, আমার কথা তোকে ভাবতে হবে না। আচ্ছা, আর কান্না করতে হবে না, এখন থাম। এভাবে কান্না করলে তোকে কিন্তু অনেক কিউট লাগে। ফাজলামি করছিস? একদম না, সত্যি। সিয়াম মুখটা মিলির কানের কাছে এনে বলল। আমিও তোকে ভালোবাসি। মুহূর্তের মাঝে মিলির মুখটা লাল হয়ে গেল। নিচের দিকে মুখ করে মিলি বলল, আমাকে তো কষ্ট দিয়ে এখন উনি এসব বলছে। লাগবে না আমার কারোর ভালোবাসা। লাগবে না? সত্যি? তাহলে আর কি, তাহলে আমি অন্য কাউকে। মিলি সিয়ামের মুখে হাত দিয়ে রেগে বলল, অন্য মেয়েদের কথা বুকে আনলে মেরে ফেলবো একদম। আমার কথা বলবি, আমায় দেখবি, না হলে তোকে বেড়ে ফেলবো আমি। সিয়াম মুচকি এসে মিলির হাতটা নিজের হাতে নিয়ে বলল, এবার রাগ কমেছে? না। এখনো কমেনি? না, কেন? কমবে যদি রাফি ভাইয়ার মতো তুই আমাকে রাগ ভাঙানোর জন্য একটা কেস দিস। সিয়াম অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে আছে। বলে কি মেয়েটা, মাথাটা একদম গেছে। সিয়াম দাঁড়িয়ে মিলির মাথায় টোকা দিয়ে বলল, ছাগল একটা, খালি বাদরামি। চল ভেতরে। সিয়াম চলে গেল। মিলি মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, ছাগল?
একটা ইয়ে দিতে কি হতো? তো ডিম একটা। মিলি উঠে দৌড়ে সিয়ামের পেছন পেছন চলে গেল। এদিকে অফিসের মিটিংয়ে আকরাম সাহেব চুপ হয়ে বসে আছে। মিটিংয়ে সবাই বুঝতে পারছে না কি হচ্ছে। একজন অবশেষে বলল, ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। দেখতে দেখতে মাঝির বিয়ে শেষ হয়ে গেল। পরদিন চিনি আর না দেরি করে চলে আসলো। রাফিও বাসায় চলে আসছে। বিকেলে কফি খেতে খেতে অফিসের ফাইলগুলো দেখছিল রাফি। এমন সময় আয়েশা রুমে এসে বলল, ভাইয়া কি করো? কাজ করছি, কিছু বলবেই? আম্মু ডাকছে। আমাকে? হুম। আচ্ছা যা, আমি আসতেছি। আচ্ছা। আয়েশা নিচে আসলে আম্মু বলল, কে রে, তোর ভাই কই? আসতেছে। পেছন থেকে রাফি এসে বলল, আমাকে ডেকেছো? হ্যাঁ, এইদিকে আয়, বয় এখানে। রাফি বসে পড়লে আম্মু বলল, এখন কোনো কাজ আছে? না, কেন? তাহলে রেডি হয়ে নে। কেন, কোথাও যাবে? হ্যাঁ, কোথায়? মেয়ে দেখতে। রাফি চমকে উঠল, মেয়ে দেখতে? আম্মু কি সব রেডি করে রেখেছি নাকি? হঠাৎ এমন কথা? রাফি বলল, আম্মু হঠাৎ এই কথা যে? এত কথা না বলে যা রেডি হ। আম্মু আমি... কেন কথা শুনতে চাচ্ছিস না? তোর আব্বু যেতে বলেছে। আমাদের পছন্দ হলে পরে তোর আব্বু পাকা কথা বলে আসবে। নে চল। রাফির আম্মু উঠে গেল। আয়েশা হেসে বলল, আমিও রেডি হয়ে আছি, কি মজা হবে। আয়েশা দৌড়ে চলে গেল। রাফি বসে আছে। আজ তো একদম শেষ। কি হবে এখন? আম্মুর যা হাব ভাব দেখছি তাতে বিয়ে এবার দিয়েই সারবে মনে হচ্ছে। ভারী বিপদে পড়লাম তো। এদিকে চিনিয়া মাত্র ঘুম থেকে উঠে কফির কাপে চুমুক দিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো বিকেল হয়ে গেছে। নাইটিটা ঠিক করে চিনিয়া রাফির নাম্বার বের করে রাফিকে কল করলো। রাফির ফোনটা বাজতেই রাফি চমকে উঠল। ফোনটা বের করে দেখলো চিনিয়া কল করেছে। এটা দেখে রাফি বলল, এদিকে এক জ্বালা, আরেকদিকে এই প্যারা। এমন মনে হচ্ছে আমি চিপায় ফেসে গেছি। রাফি ফোনটা ধরে বলল, জি ম্যাম। কি করেন? বসে আছি। কাজ নেই? না, অফিসের সব কাজ তো করে নিয়েছি। গুড, তাহলে একটা কাজ করুন, আমাকে পিক করুন একটু পর। পারবো না। মানে? মানে আমি বের হচ্ছি কই? মেয়ে দেখতে। জিনিয়া অবাক হয়ে বলল, মানে? মানে আম্মু মেয়ে দেখেছে, এখন দেখতে যাবে। কথাটা শুনে চিনিয়া রেগে গেল। হাতের কাপটা ছুঁড়ে ফেলে দিল চিনিয়া। জাহানারা শব্দ শুনে রুমে এসে দেখলো নিচে কাপটা পড়ে আছে। জিনিয়ার দিকে তাকিয়ে দেখলো জিনিয়া রেগে আছে। তার কিছু না বলে কাছের টুকরোগুলো সাফ করতে লাগলো জাহানারা। রাফি বুঝতে পারলো জিনিয়া রেগে গেছে। রাফি বলল, ম্যাম রাখছি। জিনিয়া ফোনটা রেখে রেগে বলল, মেয়ে দেখতে চাওয়া তাই না? দেখাচ্ছি তোর মেয়ে। বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করা দেখাচ্ছি তোকে। সাহস কত বড়! জিনিয়া ওভাবেই বেরিয়ে আসলো। জিনিয়াকে এভাবে বের হতে দেখে শাহনাজ বেগম আর মিলে অবাক হয়ে গেল। জিনিয়া হানহান করে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে সোজা টান দিল জিনিয়া। এদিকে রাফি ফোনটা রেখে মনে মনে বলল, ম্যাম মনে হলো কথাটা শুনে রেগে গেছে। আমার যতদূর মনে হয় ম্যাম শান্ত বসে থাকবে না, নিশ্চয়ই কিছু করবে। কোন বিপদে পড়লাম আমি। এদিকে আম্মু বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অন্যদিকে ম্যাম বিয়ে করার জন্য মার্ডার দিয়ে রেখেছে। কোথায় যাব আমি? জিনিয়ার আম্মু সোফায় বসে স্বামীর কাছে ফোন করতে যাবে অমনি জিনিয়ার আব্বু বাসায় ঢুকে পড়ল। স্ত্রীকে এভাবে বসে থাকতে দেখে উনি হালকা কেসে উঠল। শাহনাজ বেগম সামনে তাকিয়ে দেখলো জিনিয়ার আব্বু চলে এসেছে। তবে উনি রাগে চোখে তাকিয়ে উঠে আসলো, সামনে দাঁড়িয়ে বলল, কি দরকার ছিল আসার? এখানে আর একটা বিয়ে করে থেকে যেতি দরকার ছিল না তোকে বাসায় আসার। জিনিয়ার আব্বু মনে মনে বলল, অনেক রেগে আছে, একে শান্ত করা খুব সহজ বলে মনে তো হচ্ছে না। রেগে লাল হয়ে আছে। স্বামীকে চুপ থাকতে দেখে শাহনাজ বেগম বলল, চুপ করে আছো কেন? বোবা হয়ে গেলে নাকি? কি বলছি কানে যাচ্ছে না তোমার? পাশে দাঁড়িয়ে থাকা জাহানারাকে বলল, এই আমার লাগেজগুলো রুমে রাখতে বলো তো। আচ্ছা স্যার। শাহনাজ বেগম রেগে বলল, ওইদিকে কি কথা বলছো? আমার সাথে কথা বলো, আমার কথার উত্তর দাও। শরীফ সাহেব স্ত্রীর হাত ধরে এনে সোফায় বসিয়ে বলল, এই আমার লাগেজগুলো রুমে রাখতে বলো তো। লক্ষ্মীটি, মাথা ঠান্ডা করো। তুমি তো সবই জানো, আর আমি কি ইচ্ছে করে থেকেছি জানো? একটা খুশির খবর, আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে।
তোমার স্বপ্ন তুমি পূরণ করো। সরো এখান থেকে। আমার কথা কারো মনে আছে নাকি? আমি কে? আহা, আমি তো চলে আসছি। শোনো, আর আমি যাব না তো, ওই দিকটায় সব সামলে এসেছি। আর রাগ করো না। শোনো না, সিঙ্গাপুর থেকে তোমার জন্য লেটেস্ট গয়না এনেছি। ওসব তুমি পারো, আমার লাগবে না। সরি, রাগ করো না আর। তো কি করব? তোমার মেয়েটাও হয়েছে তোমার মতো, একটা কথাও আমার শোনে না। কে? মিলি? আমি বকে দিব, সমস্যা নেই। মিলি না, তোর আদরের মেয়ে, তোমার জেরক্স কপি। জিনিয়া কি করলো আবার? কি করবে আর? বয়স কম হচ্ছে, বিয়ে করবে না কি? ও এই কথা না, তুমি ঠিক বলেছ। আমি কথা বলবো আজকে ওর সাথে। কোথায় ও? রুমে? একটু আগে হন হন করে বেরিয়ে গেল, গায়ে নাইটিটা পর্যন্ত খোলেনি। কি হলো? কোথায় গেছে? আমার কাছে কি বললেই কখনো? তুমি যেন আমাকে কিছু বলো না। না, তা ঠিক আছে, তবে ওইভাবে কই গেল? দাঁড়াও, আমি কল করছি। শরীফ সাহেব মেয়েকে কল করলো। জিনিয়া গাড়িতে বসে আছে, রেগে যেন ফোঁসফোঁস করছে। ফোনটা বেজে উঠতেই জিনিয়া রিসিভ করে বলল, আব্বু বলো। কি রে মা, কই তুই? আমি বাসায় এসে শুনলাম তুই নাকি বের হয়েছিস। তোর মা টেনশন করছে। আব্বু তুমি এক কাজ করো, কি? মাকে বলো টেনশন না করতে, আমি বিয়ে করে বাসায় আসবো। শরীফ সাহেব তো চমকে উঠলো, বলল, বিয়ে? মা, কাকে বিয়ে করবি? কি বলছিস এইসব? কাকে আবার? ওই বিয়েকে। হারামি নাকি মেয়ে দেখতে যাবে, দেখাচ্ছি ওকে মেয়ে। আব্বু আমি বিয়ে করেই বাসায় আসবো, টেনশন করো না, রাখছি। শাহনাজ বেগম অবাক হয়ে বলল, কি গো, কিসের বিয়ে? কি হলো? শরীফ সাহেব সোফায় বসে বড় একটা শ্বাস নিয়ে বলল, তুমি তোমার মেয়ের বিয়ে নিয়ে এত টেনশন করো না, এবার আর করতে হবে না। মানে? মানে তোমার মেয়ে বিয়ে করে নাকি বাসায় আসবে। জিনিয়ার মা বলল, মানে কাকে বিয়ে করবে? বিয়েকে? বিয়ে মানে ওই রাফি? হুম। শাহনাজ বেগম মাথায় হাত দিয়ে বলল, হাই হাই, মেয়েটা শেষ পর্যন্ত এই কাজ করলো। ছেলের কি অভাব হয়েছে নাকি? তোমার মেয়ে কিছু বললে না তুমি? মেয়ে বড় হয়েছে, ওর সিদ্ধান্তে আমরা কি করতে পারি? আর আমার মনে হয় না ও কোনো ভুল সিদ্ধান্ত নেবে। এতটা বোকা আমার মেয়ে না। হয়েছে, বুঝেছি। তুমি যেমন তোমার মেয়েও তেমন, যা ইচ্ছে করো। আমি তো এই বাসা থেকে চলে যাব, আর পারছি না। শান্ত হও, দেখো না কি হয়। আচ্ছা চলো, রুমে চলো, আমার সাথে আসো। আমার ভালো লাগছে না। আহা, আসো না, আসো তো। আয়েশা রেডি হয়ে এসে রাফিকে বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? হুম হুম। ভালো। কি হলো ভাইয়া, তোমার মুখটা এমন লাগছে কেন? কি হয়েছে? কিছু না। আচ্ছা বুঝেছি, তুমি বিয়ে করতে চাও না, তাই না? খুব জানিস, হ্যাঁ? জানি জানি। আচ্ছা তুমি কাউকে পছন্দ করো না? তাকে বিয়ে করে নিলেই পারো। পাকা পাকা কথা শিখেছিস তো। আমি কাকে পছন্দ করব না করব সেটা তোকে জানতে হবে না। এমন সময় দরজায় দাঁড়িয়ে জিনিয়া বলে উঠল, কিন্তু আমাকে তো জানতে হবে তাই না? আয়েশা আর রাফি দরজার দিকে তাকালো। জিনিয়াকে দেখে রাফি চমকে উঠল, মনে মনে বলল, এই আবার এখানে কি করে আসলো? আবার কি কাণ্ড করে কে জানে। আয়েশা বলল, ভাইয়া কে মেয়েটা? আমার বস। ওয়াও কি সুন্দর। আয়েশা এসে জিনিয়াকে বলল, আসুন আপু, ভেতরে আসুন। তুমি কে? ভাইয়ার একমাত্র বোন, আমি আয়শা। ও আচ্ছা। জিনিয়াকে ভেতরে এনে আয়েশা বলল, বসুন। জিনিয়া রাফির সামনে সোফায় বসে পড়ল। রাফির দিকে রাগি চোখে তাকিয়েছে জিনিয়া। রাফি ভয় ভয় বলল, ম্যাম আপনি এখানে? কেন, আসতে মানা আছে নাকি? না না, মানা থাকবে কেন? মানে আপনি হঠাৎ করে এখানে আসলেন তাই আর কি। তা এত রেডি শেডি হয়ে কই যাচ্ছেন? রাফি চুপ করে আছে, কি বলবো বুঝতে পারছে না। আয়েশা বলল, আপু ভাইয়ার জন্য আম্মু মেয়ে দেখতে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমরা এক্ষুনি বের হচ্ছিলাম। ও আচ্ছা, বিয়ে করবে তোমার ভাইয়া তাই না? আচ্ছা আয়েশা, আমাকে দেখতে কেমন লাগে? আপু আপনি তো অনেক সুন্দর, একদম পরীর মতো। তোমার ভাবি হিসেবে মানাবে না?
সত্যি মানাবে মানে একদম পারফেক্ট হবে। তাহলে আর মেয়ে দেখতে যাওয়ার কি আছে বলো? রিয়েলি? আমি এক্ষুনি আম্মুকে বলছি। রাফি আয়েশাকে কিছু বলার আগেই আয়েশা দৌড়ে চলে গেল। রাফি বলল, ম্যাম কি বলছেন এসব? আপনার সাথে তো আমি পরে বোঝাপড়া করব, আগে সব দিকটা দেখে নি। বিয়ের সাথ আমি মিটিয়ে দেব। ম্যাম এসব ঠিক হচ্ছে না। সে আমি আপনার কথা শুনতে চাচ্ছি না, একটু পর কাজে চলে আসবে। রাফি অবাক হয়ে বলল, কাজী? হ্যাঁ কাজই। কি বলছেন এসব ম্যাম? আপনার বাসায় এসব জানতে পারলে আমাকে গুলি করে মেরে ফেলবে। আপনি এখন চুপ করে না থাকলে আমি আপনাকে গুলি করে মেরে ফেলবো। কি জ্বালা! জ্বালার দেখেছেন কি? বিয়েটা হোক, তারপর আপনাকে আমি জ্বালার প্রকারভেদ দেখাবো। আয়েশা ভেতরে এসে আম্মুকে বলল, আম্মু আম্মু, ভাবি এসেছে। ভাবি? কার ভাবি? আমার ভাবি, তোমার বৌমা। থাপ্পড় খাবি? কি আবোল তাবোল বলছিস? সত্যি, বাইরে এসে দেখো। কি আবোল তাবোল বলছিস? আহা, এসে দেখো না। আয়েশা আম্মুকে বাইরে নিয়ে আসলো। জিনিয়া রাফির আম্মুকে দেখে সালাম দিল। রাফির আম্মু বলল, কে মা তুমি? আন্টি, আমি জিনিয়া। রাফি বলল, মা উনি আমার অফিসের বস। কি? তাই? আগে বলবি না? আয়েশা, যা খাবারের ব্যবস্থা কর। জিনিয়া থামিয়ে বলল, না না আন্টি, আমি আসলে এখানে আসছি একটা কথা বলতে। বলো না, কি কথা? আসলে আন্টি, আমি শুনলাম রাফি সাহেবের জন্য মেয়ে দেখতে যাবেন। হ্যাঁ, আসলে বয়স তো দিন দিন বাড়ছে, এখন না বিয়ে করলে হয় নাকি? আন্টি আসলে মেয়ে দেখার দরকার নেই। কেন মা? আসলে আমরা একে অপরকে ভালোবাসি। কি বলছো? সত্যি? কই, আমাকে তো কখনো বলেনি এসব। আন্টি, আমি কতবার বলেছি বাসায় কথা বলতে, আমার কথা শোনেইনি। আমাকে নাকি আপনারা মেনে নেবেন না। কে বলেছে এ কথা? ওকে তো আমি পরে দেখছি, কিন্তু মা, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তোমরা বলতে গেলে অনেক ধনী, তোমার বাসা থেকে কি মানবে? আসলে তুমি সব কিছুই তো বোঝো এখন, তোমাকে আর খুলে কি বলবো? আন্টি, আমার বাসায় কোনো সমস্যা নেই, আর আমার সিদ্ধান্ত আমার আব্বু আম্মু জানে। তাহলে আর কি, তোমরা যদি একে অপরকে পছন্দ করো তাহলে আমাদের তো আর আপত্তি করার কিছু নেই। একটা কাজ করো, তোমার আব্বু আম্মুকে বলো, আমরা কথাবার্তা বলি, তারপর দিনক্ষণ ঠিক করে বিয়ের ব্যবস্থা করি। আন্টি, আমি কাজীকে অলরেডি আসতে বলেছি। আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করতে ভয় পাচ্ছে। আমি চাই এখন আমাদের বিয়েটা হোক, তারপর আপনারা অনুষ্ঠান আয়োজন করে বিয়ের ব্যবস্থা করবেন। কিন্তু এসব কি এখনই ঠিক হবে? আন্টি প্লিজ, আমি ওকে হারাতে চাই না, প্লিজ মেনে যান। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বিয়ে করবে তখন আর না মেনে লাভ কি? তাহলে তুমি রেস্ট নাও। আয়েশা, যা খাবারের ব্যবস্থা কর, আমি তোর আব্বুকে বাসায় আসতে বলি। তাহলে তোমরা কথা বলো, আমি আসছি। সবাই চলে গেলে চিনিয়া মুচকি এসে বলল, কি, বিয়ে করবেন না? ম্যাম আপনি এতগুলো মিথ্যে কথা বলতে পারলেন? যুদ্ধ আর ভালোবাসায় সবকিছুই চলে। ম্যাম আপনি এসব ঠিক করছেন না, এসব ঠিক না। ঠিক না ভুল সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা, আপনার রুম কোনটা? কেন? আমার হবু জামাইয়ের রুম আমি দেখবো না? কি দরকার? জিনিয়া রেখে বলল, রুম কোনটা? রাগ করেন কেন? উপরে ডান পাশের রুমটা। চলুন দেখি একটু। জিনিয়া উপরে রাফির রুমে চলে আসলো। রুমে এসে সবকিছু ভালো করে দেখতে লাগলো জিনিয়া। রাফি বলল, কিছু মনে করবেন না, আপনার মতো এত ভালো রুম না, ছোট রুম। গোছালো আছে। জিনি এসে দরজা লাগিয়ে দিল। রাফি এটা দেখে হাঁক চুকিয়ে বলল, দরজা লাগাচ্ছেন কেন? কেন, ভয় করছে? ভয় কেন করবে? তাহলে আমাকে রেখে বিয়ে করতে চলে যাচ্ছিলেন? এত বড় সাহস! এর শাস্তি তো পেতেই হবে নাকি? শাস্তি? কি শাস্তি? জিনিয়া রাফির কাছে আস্তে আস্তে নাইটির বোতাম খুলতে খুলতে বলল, কি শাস্তি পেতে চান আপনি? রাফি এটা দেখে জলদি সামনে এসে জিনিয়ার হাত চেপে ধরল। নাইটির বোতাম লাগিয়ে দিতে দিতে রাফি বলল, পাগল হয়ে গেছেন নাকি? কি করছেন? দেখতে তো পাচ্ছেন না। বাসায় সবাই আছে, কি মনে করবে? চলুন বাইরে যাই। এক পা এখান থেকে নড়লে পা ভেঙে রেখে দিব।
এমন করছেন কেন আপনি? তো কেমন করব? আমার সব কিছু লুটে অন্য মেয়েকে বিয়ে করার স্বপ্ন, তাই না? আমি কি ইচ্ছে করে যাচ্ছিলাম নাকি? আম্মু জোর করলো তাই। আম্মুকে বলতে পারলেন না আমার কথা? আসলে আসলে কচু। রাফির কাঁধে হাত রেখে চিনিয়া রাফির কাছে এসে আস্তে করে বলল, শাস্তির জন্য রেডি? মানে পুরুষ মানুষ এত ভয় কিসের? ম্যাম আপনি রাফিকে আর কিছু বলতে না দিয়ে সোজা রাফির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল চিনিয়া। রাফি প্রথমে নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও পরে ব্যর্থ হয়ে আর মেনে নিল। জিনিয়া চুলে হাত ঢুকিয়ে চিনিয়াকে চেপে ধরল রাফি। এমন শিহরণ জাগা মুহূর্তের কাছে দুজনেই যেন নিরুপায়। সাগরের উজানের মতো প্রবাহমান এই যৌবনের স্রোতে হাজার গুণ বেশি ধ্বংসাত্মক। জিনিয়া ক্রমশই নিজেকে হারিয়ে ফেলছে। রাফিও জিনিয়াকে নিজের মতো করে রেসপন্স দিয়ে চলেছে। হঠাৎ দরজায় নক করার শব্দে দুজনেই দুজনকে ছেড়ে দূরে চলে গেল। দরজার দিকে তাকিয়ে রাফি মনে মনে ভাবল, ঠিক সময় কেউ এসে পড়ছে। আর একটু হলে তো গেছিলাম। এই মেয়েটা আমাকে যেভাবে নেশা ধরে দিয়েছিল তাতে আমার তো সারা পাওয়া অসম্ভব। জিনি হাত দিয়ে ঠোঁট মুছে নিল। হাঁপিয়ে চলছে জিনিয়া। ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যেন চার দেয়ালের রুমে আঘাত খাচ্ছে প্রতিনিয়ত। রাফি এটা দেখে জিনিয়ার কাছে আসলো। জিনিয়া রাফিকে কাছে আসতে দেখে মুচকি এসে বলল, কন্টিনিউ করবে নাকি? আমি কিন্তু রেডি। রাফি জিনিয়ার চুল ঠিক করে দিয়ে বলল, আপনি পাগল হয়ে গেছেন, নিজেকে ঠিক করুন। এই অবস্থায় কেউ দেখে নিলে কি ভাববে? মুরব্বীরা কি মনে করবে? পাপ্পা এত টেনশন, এত সাধু সাজার দরকার নেই। ওকে, ছেলেদের না আমার চেনা আছে। দরজায় আবারও নক করার শব্দ আসলো। রাফি এসে দরজা খুলে দিল। সামনে আয়শা দাঁড়িয়ে আছে। রাফি বলল, রে কি হয়েছে? ভাইয়া, আব্বু চলে এসেছে আর ঘটকও চলে এসেছে। আব্বু তোমাকে ডাকছে। আর ভাবি কোথায়? ওই এখনো ভাবি হয়েছে তোর? হয়নি, তবে একটু পর তো হয়ে যাবে। তাই এখন থেকে বললেই বা কি? হুম। খালি পাকামো তাই না? আপুকে আম্মু রুমে নিয়ে যেতে বলেছে। ওই আপু। জিনিয়া এসে বলল, কি হয়েছে আয়েশা? আপনাকে আম্মু নিয়ে যেতে বলেছে। ও আচ্ছা, চলো। হুম। আর ভাইয়ার নিচে আব্বু তোমাকে ডাকছে, জলদি যাও। আয়শা জিনিয়াকে নিয়ে চলে গেল। রাফি সোজা নিচে চলে আসলো। রাফি নিচে এসে সবাইকে বসে থাকতে দেখে বলল, আব্বু ডেকেছো? হ্যাঁ বস, এখানে। রাফি বসলে রাফির আব্বু বলল, আয়শা ফোন করে বলল, আমি তো দ্রুত চলে আসলাম। কিভাবে কি? আসলে আব্বু আচমকা হয়ে গেছে। মেয়েটা তো শরীফ চৌধুরীর মেয়ে, কে না জানে কত বড় বিজনেসম্যান, কত বড় লোক। আমার তো মাথায় আসছে না। আমিও ভাবতে পারিনি ম্যামের মাথায় কই থেকে এই ভূত চেপে বসলো। আমার কোনো কথাই শুনলো না, আমাকে নাকি বিয়ে করবে। আমার আর কি করার আছে? না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। আমি তা নিয়ে ভাবছি না। আমি ভাবছি ওর বাসা থেকে মানবে তো? এইভাবে বিয়ে তো আমার মাথায় ঢুকছে না। চিন্তা করো না, যা হবার হবে। পাশ থেকে কাজী সাহেব বলে উঠল, তা সবাই রেডি হয়ে আসো, আমরা আবার অন্য জায়গায় যেতে হবে, সময় নেই। হ্যাঁ যা, রেডি হয়ে আয় যা। এলাকার লোকজন আবার কি বলবে কে জানে। আচমকা এসব হয়ে যাচ্ছে। আচ্ছা আমি দেখে নেব, যা তুই রেডি হ। এদিকে রাফির আম্মু আর আয়শা জিনিয়াকে সাজাচ্ছে। আয়নার সামনে বসে জিনিয়া নিজেকে এমন বেশে দেখে মনে মনে বলছে, এভাবে সাজবো কখনো ভাবতেই পারিনি। আজ কেমন জানি লাগছে, নিজেকে কেমন অচেনা লাগছে। মুচকি এসে দিল জিনিয়া। আয়শা এসে বলল, বাহ ভাবি, আপনাকে তো একদম পরীর মতো লাগছে। কি সুন্দর লাগছে। ওয়াও। সত্যি? হুম। ভাইয়া তো দেখলে অজ্ঞান হয়ে যাবে। কি যে বলো না। এদিকে মেয়ের চিন্তায় শাহনাজ বেগমের যেন মনে শান্তিই নেই। শরীফ সাহেব কিছুতেই স্ত্রীকে শান্ত করতে পারছে না। মিলি এসে বলল, আম্মু, আমি যাব। আপুর বিয়ে হচ্ছে আর আমি বাসায় বসে থাকবো? জানা, কে মানা করেছে? আমাকে কেন জিজ্ঞেস করছিস? তোর বোন কি বিয়ের জন্য আমাকে জিজ্ঞেস করেছে? যা ইচ্ছে কর। আমি কে? আমার কাছে কেন শুনছিস? আব্বু, আমি যাব। আচ্ছা ড্রাইভারকে বল নিয়ে যাবে, যা। আমরা যাব না? পরে দেখা যাবে। দেখছিস না তোর মাকে শান্ত করতে পারছি না। করতে হবে না, আমাকে কিছুতেই করতে হবে না।
আমি এই বাসায় থাকবো না, চলে যাব আমি। মিলি এদিকে গাড়িতে এসে বেরিয়ে পড়ল। রাফি রেডি হয়ে নিচে চলে এসেছে। কাজী বলল, এই তো ছেলে এসে গেছে, মেয়ে কোথায়? কাজী সাহেব, মেয়ে আসছে, মেয়ে মানুষ তো একটু সময় লাগবে। আচ্ছা, এই বাইরে এত লোক কারা? ভয়ের কিছু নেই, ওরা মেয়ের বডিগার্ড। ও না, মানে এত লোক তো তাই বললাম আর কি। আব্বু, আমার বোনদেরও বলতে পারলাম না। সমস্যা নেই, এখন তো আর অনুষ্ঠান হচ্ছে না, এখন আপাতত কাগজে কলমে বিয়েটা হোক, তারপর যখন জাঁকজমক করে হবে তখন আসবে। এদিকে রাফির আম্মু আয়শাকে বলল, আয়েশা, হ্যাঁ আম্মু। ওই বক্সটা আনতো। আয়শা বক্সটা এনে আম্মুকে দিল। জিনিয়াকে পাশে বসিয়ে বক্সটা খুলে রাফির আম্মু বলল, তোমাকে কি দিব মা? আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আর এইসব আচমকা হওয়াতে কিছু করার সুযোগ পেলাম না। আন্টি, এভাবে বলবেন না। আপনাদের অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু সুন্দর একটা মন আছে, যেটা টাকার চেয়েও মূল্যবান। আর আমি আপনার ছেলেকে ওর মন দেখেই ওকে ভালোবেসেছি। আমার এসব লাগবে না, শুধু আপনারা আমার সাথে থাকলেই হবে। দেখি হাতটা। এটা কি? এটা আমার শাশুড়ি আমাকে বিয়েতে দিয়েছিল, ভেবেছিলাম আমার ছেলের বউকে আমি দিব। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তোমাকে বেশ মানাচ্ছে। ধন্যবাদ আন্টি। আরেকটা জিনিস আছে। কি? রাফির আম্মু আরেকটা বক্স থেকে একটা বড় হার বের করে বলল, এটা। ওয়াও আন্টি, এটা তো অনেক বড়, আর কি সুন্দর ডিজাইন, অনেক পুরাতন সময়ের মনে হচ্ছে। হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে বলেছিল এটা নাকি ওনার বংশ পরম্পরায় চলে আসছে। আমাদের বংশে যে বড় ছেলের বিয়ে হয় তার বউকে এই হার দেওয়া হয়। আর এটা এখন থেকে তোমার, ভবিষ্যতে যদি তোমার ছেলে হয় তাহলে তার বউকে এটা দেবে। ওকে। আরও কিছুক্ষণ পর জিনিয়াকে সাথে নিয়ে সবাই নিচে চলে আসলো। রাফি জিনিয়ার দিকে তাকিয়ে আছে। জিনিয়াকে আজ অপরূপ লাগছে। জিনিয়াকে রাফির পাশে বসিয়ে দিল। রাফি মনে মনে বলল, ম্যামকে আজ অনেক সুন্দর লাগছে, চোখ সরাতে পারছি না, ইচ্ছে করছে দু চোখ ভরেই শুধু দেখি। আবার ম্যামের শরীর থেকে এক আলাদা নেশাত্মক ঘ্রাণ নাকে এসে লাগছে। বড় অদ্ভুত এই মায়া। তবে অবাক লাগছে আজ, মনে হচ্ছে আমি এক স্বপ্নের মাঝে আছি। ম্যামের মতো মেয়ে কিনা আমার বউ হচ্ছে, কি আজব, কখনো যা স্বপ্নেও ভাবিনি তাই আজ ঘটতে চলেছে। এমন সময় মিলি ভেতরে চলে আসলো। এসে জিনিয়াকে দেখে বলল, আপু। মিলির গলা শুনে জিনিয়া বলল, আরে মিলি, এদিকে আয়। মিলি এসে জিনিয়ার পাশে বসে পড়ল। জিনিয়া বলল, আঙ্কেল, আন্টি, ও আমার ছোট বোন মিলি। বাহ, ভারী মিষ্টি দেখতে, একদম তোমার মতো। মিলি আস্তে করে জিনিয়াকে বলল, আপু, আমাকে আগে বলবা না? আমাকে রেখে তুমি বিয়ে করে নিয়েছো। পাগলি, এসব তো হঠাৎ করেই হয়ে গেল, আর আসল আয়োজন তো বাকি। আচ্ছা, তাহলে বিয়ে পড়ানো শুরু করি। হ্যাঁ, শুরু করুন। তারপর দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। মিলি বাসায় ফোন করলে মিলির আব্বু ফোনটা ধরে বলল, কি রে, কি হলো? আব্বু হয়ে গেছে। কি? বিয়ের একটু আগেই আপুর বিয়ে হয়ে গেছে। ও যাক, ভালো। তা এখন কি করছে? কি করব আমি জানি না, দেখি কি করে। আচ্ছা, আমাকে জানাস কেমন? ওকে। রাফি আর জিনি একই রুমে বসে আছে। রাফি চুপ করে বসে আছে। কি বলবে বা কি করবে এখন কিছুই মাথায় আসছে না। বিয়েটা তো হয়েই গেল, এখন কি হবে? জিনি আয়নার সামনে থেকে উঠে এসে বলল, বসে আছেন যে? কি করব? আমি কি করে বলবো কি করবেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি? এটাই যে আমাদের বিয়ে হয়েছে। তাই নাকি? কি করব না করব কিছুই বুঝতে পারছি না। এত বুঝতে হবে না, শুনুন, আমি বাসায় চলে যাচ্ছি। আপনি একবার অফিসে যান, আর অ্যাকাউন্টের ফাইলগুলো রেডি করে আমার টেবিলে রাখবেন, মনে থাকবে? এখন অফিসে যাব? জিনিয়া রেগে বলল, কানে কম শোনেন? না ঠিক আছে, আমার কান, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। মনে থাকে যেন। ওকে। বসে আছেন কেন? ফ্রেশ হন, তারপর বেরিয়ে পড়ুন। মনে রাখবেন, এখন আর পালানোর সুযোগ নেই। একে তো আমার বিয়ে, আর তাছাড়া এখন আমার পুরো লাইফ টাইমের মতো আমার বিয়ে হয়ে গেছেন, সো এদিক ওদিক করার কোনো সুযোগই নেই।
এই কথা বললে জিনিয়া বাইরে চলে আসলো। রাফি বিছানায় ঠাস করে শুয়ে পড়ল। মনে মনে বলল, কি চিপায় ফেসে গেলাম। আগে তো বাঁচার একটা আশা ছিল, এখন তো আমার আর বাঁচার কোনো উপায় নেই। সারা জীবনের জন্য ফেসে গেছি। জীবন টানা টানা করে ফেলবে রে। আরে আমার জীবন। বাইরে এসে জিনিয়া রাফির আম্মু আব্বুকে বিদায় জানিয়ে চলে আসলো। এদিকে আন্ডারওয়ার্ল্ডের হিড়িক পড়ে গেছে জিনিয়ার বিয়ের খবর। সব গ্যাংয়ের লিডাররা জিনিয়ার বরের খবর নিয়ে চর্চায় ব্যস্ত। অনেকেই যেন জিনিয়াকে পথ থেকে সরানোর জন্য নতুন কোনো পথ খুঁজে পেয়ে গেছে। আন্ডারওয়ার্ল্ডের একজন বড় ডট মালিক সুইমিং পুলে সুন্দরীদের সাথে টাইম কাটাচ্ছে। এমন সময় একজন লোক এসে জিনিয়ার খবরটা দিতেই মালিক পুল থেকে বেরিয়ে আসলো। একজন লোক কাপড় পরিয়ে দিল। মালিক বন্দুকের গুলিগুলো হাতে নিয়ে বসে পড়ল। বন্দুকের গুলিগুলো লোড করে ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিয়ে বলল, এই সিয়া, জি বস। মালটার পরিচয় কি? কি করে? কে বস? কুইনের বর। বস এখনো জানা যায়নি, আমাদের লোক লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণের ভেতরই সব ডিটেলস পেয়ে যাব। শালা, এতদিন আমি কুইনকে নিজের করব বলে প্ল্যান করেছি, আর কোত্থেকে এক মাদারি এসে আমার পাখি কি স্বীকার করে নিল। ওকে মরতে হবে, ওর শেষ সময় চলে এসেছে। হা হা হা। জি। গাড়ি বের কর, আমি বের হব। আর ডায়মন্ডের ডিলটা তুই মিটিয়ে নে। ওকে বস। এদিকে চিনিয়াও বাসায় চলে এসেছে। বাসায় আসতেই চিনিয়ার আব্বু চিনিয়াকে দেখে উঠে এসে বলল, কি রে, কি হয়ে গেল? আব্বু, মনে হচ্ছে তুমি অনেক চিন্তায় আছো। আর বলিস না, তোর মা চেতে আছে, আমি কিছুতেই শান্ত করতে পারলাম না। ও, চিন্তা করো না, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। সে না হয় হলো, কিন্তু জামাই কই? অফিসে। অফিসে? এখন আজ বিয়ে হলো আর জামাই অফিসে? বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? না কিছু না, তুই যা, রুমে যা। জিনিয়া চলে গেল। জিনিয়ার আব্বু মনে মনে বলল, এ তো আমার চাইতে উপরে, বিয়েকে একদম পুতুল খেলার মতো দেখছে দেখি। বিয়ে করে অফিসে পাঠিয়ে দিল, না জানি সামনে কত কি দেখবো। মিলি বলল, আপু কি হলো? হ্যাঁ, কি ভাবছো? ভাববো আর কি রে মা, তোর বোন তো একদম অন্যরকম মেয়ে, বুঝলি, কখন কি মনে আসে কে জানে। বাদ দাও তো, আপুর মনে যা আসবে তাই আপু করবে, কেউ কখনো আপুকে আটকাতে পারে নাকি? সেটাই তো, কি যে করি। কিচ্ছু করতে হবে না, আপাতত আম্মুকে শান্ত করো। এটা ঠিক বলেছিস। রাফি অফিসে আসলে নিতুকে অ্যাকাউন্টের সবগুলো ফাইল আনতে বলল। কিছুক্ষণ পর এক গাদা ফাইল নিয়ে হাজির হলো নিতু। ফাইলগুলো দেখে রাফি বলল, এই সব অ্যাকাউন্টের ফাইল? জি। হয়ে গেল, এসব দেখতে আমার দিন কেটে যাবে। একটা কাজ করো, আমাকে যে কেউ ডিস্টার্ব না করে। ওকে ওকে স্যার। এদিকে ধ্রুবর আব্বু বাসায় এসে টাই খুলতে খুলতে স্ত্রীকে বলল, শুনেছো ঘটনা? কি? ধ্রুবকে বলো যে চিনিয়াকে ভুলে যেতে। মানে ছেলেটা জিনিয়াকে অনেক পছন্দ করে ফেলেছে? হঠাৎ এমন কথা বলছো যে? এমন কথা কি আর সাধে বলছি, চিনিয়ার বিয়ে হয়ে গেছে। ধ্রুবর আম্মু অবাক হয়ে উঠে দাঁড়ালো। কবে, কখন, কিভাবে বিয়ে হলো? আমরা তো কিছুই জানলাম না। তাছাড়া ওর বিয়ে হলে তো মিডিয়া সব জায়গায় একেধারে খবর চলতো, এমন তো কিছুই হলো না। আমি এত কিছু জানি না এখনো। তাহলে কোথা থেকে তুমি জানতে পারলে? আরে তুমি আমাকে চিনিয়ার আব্বুর সঙ্গে কথা বলতে বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম। আমি আজ সকালে ওর আব্বুর কাছে ফোন করেছিলাম, মনে করলাম যে ধ্রুবর ব্যাপারে কথা বলবো, কিন্তু ধ্রুবর ব্যাপারে বলতেই চিনিয়ার আব্বু আমাকে বললো চিনিয়া নাকি বিয়ে করে ফেলেছে। কাকে বিয়ে করেছে? সেটা জানি না, তবে যাই হোক, এখন তো আর কোনো লাভ নেই। ছেলেটাকে এমন কি বলবো, ছেলেটা জিনিয়াকে আসলে অনেক পছন্দ করে ফেলেছে। এখন যদি এই কথা শুনে তাহলে কি হবে? যাই হোক, সত্য তো আর কখনো মিথ্যা হবে না, তাই আগে ভাগে সত্য জেনে রাখাই ভালো। বলে দাও ধ্রুবকে। দেখতে দেখতে রাত হয়ে গেছে। রাফি ফাইলগুলো চেক করে মাত্র চেয়ারে হেলান দিয়ে বসলো, বলল, অবশেষে ফাইলগুলো দেখা শেষ। উফ, কার্ডটা একদম লেগে গেছে। রাফি নিতুকে ডাকলো। নিতু এসে বলল, জি স্যার। ফাইলগুলো ম্যামের টেবিলে রেখে দিন। ওকে। এদিকে জিনিয়া সিম্পলি রেডি হয়ে নিচে চলে আসলো। সোফায় বসে জিনিয়ার আব্বু খবরের কাগজে চোখ বুলিয়ে চলেছে। জিনিয়াকে দেখে ডেকে বলল, কি রে, কই যাচ্ছিস? অফিসের দিকে একটু ঘুরে আসি।
আচ্ছা, হ্যাঁ রে, রাফিকে বাসায় আনবি না? আব্বু, এসব কথা এখনই বলো না তো। সে পরে দেখা যাবে। বিয়ে হয়েছে বলে কি এসব কিছু করতেই হবে নাকি? ঠিক আছে, যা ইচ্ছে কর। আমি গেলাম। ওকে। জিনিয়া বাইরে চলে গেলে শাহনাজ বেগম নিচে নামতে নামতে বলল, কই গেলা? আবার তোমার মেয়ে? স্ত্রীকে আসতে দেখে খবরের কাগজটা রেখে বলল, কে? জিনিয়া? হ্যাঁ, তোমার আদরের দুলালি। কই গেলা? আহা, মেয়েটা তো তোমারও। আমার মেয়ে হলে তো আমাকে একটু মানতো। আমার কথা কখনো ভাবে না, শোনে। আমি কে? আহা, বসো বসো তো, আগে মাথা ঠান্ডা করো। যা হবার তা তো হয়ে গেছে, এখন কি রাগ করে লাভ আছে? আমার রাগ দেখার মানুষ আছে নাকি? আচ্ছা বলো তো, মেয়েটা কি বুঝে এই কাণ্ড করলো? একবার ভাবলো না তোমার আমার কথা? হুট করে বিয়ে করে বসলো। লোকে কি বলবে? কিভাবে মুখ দেখাবো আমরা? জিনিয়ার আব্বু মুচকি এসে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাদের মেয়ে অনেক বড় হয়ে গেছে, ও এখনো সেই বাচ্চা নেই। থাক না ওর মতো। আমাদের মেয়ে খুশি থাকলেই যথেষ্ট। দেখো, আমি জীবনে অনেক টাকা উপার্জন করেছি, কিন্তু এ থেকে একটা জিনিসও আমি শিখেছি, টাকা দিয়ে সব আনন্দ পাওয়া যায় না। জীবনের সব তিক্ততা পূর্ণতা পায় না। দেখবে আমাদের মেয়ে সুখেই থাকবে, এত টেনশন করো না। তুমি কি ভাবলে? কি করবে এখন? ভালো সময় দেখে মিডিয়াকে জানিয়ে দেব, তারপর অনুষ্ঠান আয়োজন করা যাবে। এখন আপাতত এভাবেই চলুক। সব দোষ তোমার। তোমার আশকারাতেই আজ মেয়েটার এই অবস্থা। জিনিয়ার আব্বু স্ত্রীর মাথাটা নিজের কাঁধে রেখে বলল, বাদ দাও। আচ্ছা চলো না, আমরা কোথাও থেকে ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না। এখন মনে পড়েছে ওনার এই কথা। কাজের জন্য তো সময় পাইনি, তবে এখন থেকে ভাবছি সবকিছু তোমার মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি তোমাকে সময় দেব। ঢং। এদিকে জিনিয়া গাড়ি নিয়ে আজ একাই বেরিয়ে পড়েছে। অফিসের দিকে যাচ্ছে জিনিয়া। মনে মনে জিনিয়া বলল, রাফির তো এখনো অফিসে থাকার কথা। দেখি কি করছে। ফাইলগুলো দেখছে না কি কে জানে। আমার মনে হয় এতগুলো ফাইল এখনো শেষ করতে পারেনি। না না, বেশি করতে বলে ফেললাম নাকি? ছাগলটার জন্য আজকাল কেমন যেন মনের ভিতর ভাবনা চিন্তা কাজ করে। হঠাৎ জিনিয়া মাঝ রাস্তায় গাড়িটা থামিয়ে নিল। সামনে হুট করে 2-3টা গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে। জিনিয়া রেগে বলল, এত বড় সাহস কার হলো? সামনে গাড়ি থেকে কয়েকজন লোক নেমে আসলো। সামনে একজন লোক মাথায় টুপি পরে আছে। জিনিয়া লোকটাকে দেখে মুচকি হাসি দিল, বলল, কুকুরের লেজ কখনো সোজা হবে না। জিনিয়া গাড়ি থেকে নেমে এসে গাড়ির সামনে এসে বলল, আজকাল আমি একটু ভালো হয়েছি বলে সবার দিকে পাখনা গজিয়েছে। লোকটা মাথা টুপিটা খুলে গাড়ির সামনে রেখে হাসতে হাসতে বলল, কুইন, অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ, হয়তো। শুনলাম বিয়ে করছো। জিনিয়া কিছু বলল না, লোকটার দিকে শুধু তাকিয়ে আছে। লোকটা জিনিয়াকে দেখে বলল, এভাবে তাকিও না, ভয় করে তো। দাওয়াত দিলে না, কষ্ট পেলাম। ফালতু কথা বলার সময় আমার নেই। কিছু বলার থাকলে বলো। রাগ করছো কেন? দেখো, এই মালিক কিন্তু ছুটকা ছোটকা লোক নয়। কত লোকের লাশ পেরিয়ে এখানে এসেছে। ওই তোর ডায়লগ শেষ হলে যাই এখন। রেসপেক্ট রেসপেক্ট বেবি, কুল। জিনিয়া ডেভিল হাসি দিয়ে বলল, মনে হয় একটু আগের নিয়মে ফিরতে হবে আমাকে। অনেকদিন এসব থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম। এই মালিক কাউকে ভয় পায় না। তোমাকে তুলে নিয়ে গেলে কেউ জানবে না। এখন কে বাঁচাবে তোমাকে এখন? জিনিয়া মুচকি হেসে গাড়ির সাথে হেলান দিয়ে মাথা নাড়ালো, বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি জানি তুই হিরুকে মেরে ওর জায়গায় বসে আছিস। আগে আমার সম্পর্কে ভালো করে তোর জানা দরকার ছিল। খামোখা মরতে চলে আসলিস। আমাকে মারার এত শখ? ওকে, এখানেই তো আসি। কিল মি। দেখি যে কুইনের কথা এত শুনেছি, কি পাওয়ার সেই কুইনের? কি এমন করতে পারে কুইন? নাকি সবকিছুই ভুয়া? জিনিয়া মুচকি এসে বলল, অ্যাজ ইউ উইশ। জিনিয়া হাতটা হালকা তুলে একটা তুড়ি বাজালো। সাথে সাথে রাস্তার দু পাশ থেকে কালো পোশাক পরা অস্ত্র হাতে কয়েকশো লোক সবাইকে ঘিরে নিল। মালিকের লোকজন সব ভয় থরথর করে কাঁপছে, কারণ সবাই জানে এই মাফিয়া খেলায় দুর্বলকে মরতেই হয়। সিহাব মালিকের পেছনে এসে বলল, বস, আমাদের যাওয়া উচিত। কুইনের সাথে পাঙ্গা নেওয়া এখন ঠিক হবে না।
মালিক চারিদিক দেখে রাগে গজগজ করতে লাগলো। মুখে কিছু বলতে পারছে না বলে হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। জিনিয়া মালিকের এমন চেহারা দেখে মুচকি হেসে বলল, কি হলো? এতক্ষণ যে কথা বলছিল সেসব কথার কি হলো? নাকি কলিজা শুকিয়ে গেছে? একটা কথা বলি শোন, আমার কাছে এখনো তুই বাচ্চা। আমার আঙুলের ইশারায় তোর পুরো গ্যাং গায়েব হয়ে যাবে। আজকে আমার মুডটা ভালো, তাই আজ আর ঝামেলা করার মুড নেই। বেচারা, দেখে মায়া হচ্ছে খুব। জিনিয়া হাসতে হাসতে গাড়িতে গিয়ে বসলো। সামনের গাড়িগুলো মুহূর্তের মাঝে সরে গেল। জিনিয়া গাড়ি টান দিয়ে চলে গেল। মালিক জিনিয়ার গাড়ি দিকে তাকিয়ে আছে। রাগে মালিকের মুখ লাল হয়ে গেছে। গাড়িতে হাত মেরে মালিক রেগে গর্জে উঠে বলল, বাস্টার্ড, আমাকে কথা শুনিয়ে গেল। আমিও দেখে নেব এই মালিকও কম না কারো থেকে। সিহাব বলল, বস, আমার মনে হয় এরপর থেকে এমন বোকামি করা ঠিক হবে না। আর কিন্তু কুইন চাইলে আমাদের এখানেই মেরে দিতে পারত। আর আপনি দেখলেন তো, কুইনের এক ইশারাতে শত শত লোক কোথা থেকে চলে আসলো। আর সবার হাতে অ্যাডভান্স বন্দুক সহ আরো কত কি। মনে হচ্ছিল কোনো সামরিক বাহিনী চলে এসেছে। ইউ আর রাইট। হিরুকে মারার খবরও জানে। আসলে আমি যতটা জানতাম কুইন তার থেকেও ভয়ঙ্কর। কিন্তু আমার নামও মালিক। আমিও একদিন ঠিক সবল মারবো গাড়ি ঘোড়া। এদিকে অফিসের ফাইলগুলো দেখা শেষে রাফি অফিসের বিভিন্ন সাইডে হেঁটে হেঁটে কাজ দেখে চলেছে। কোথায় কি কাজ চলছে, কেমন ভাবে সবাই কাজ করছে, সবকিছু দেখে চলেছে রাফি। পেছন পেছন নিতু সবকিছু বলে চলেছে। এক পর্যায়ে অফিসের টপ ফ্লোরে চলে আসলো রাফি। নিতু বলল, স্যার, আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এই ফ্লোরে এত বড় বড় রুম কেন? সব একই রকম দেখতে। আমিও ভালো করে জানি না। আসলে এই ফ্লোরে তেমন কেউ আসে না, আর সবাই আসতেও পারে না, পারমিশন নেই। ওমা, তাহলে আমরা আসলাম কেমনে? আমাদের তো কেউ আটকালো না। স্যার, আপনি কি ভুলে গেছেন আপনি অফিসের বসের পিএ? আপনাকে কে আটকাবে? ও তাই বলো। ভুলে যাই আসলে মাঝে মাঝে। তবে সিকিউরিটি বেশ করা। হ্যাঁ, দেখছেন না, এক এক রুমের জন্য 10 জনেরও বেশি লোক রাখা, তার উপর চারিদিকে ক্যামেরার মেলা বসিয়ে রেখেছে। আপনি এসব রুমের ভিতরে কখনো গেছেন? না, এখনো যাইনি, তবে ম্যামের সাথে একবার এসেছিলাম। ও আচ্ছা, চলুন তো ঢোকা যাক, দেখি কি আছে। স্যার, সত্যি ঢুকবেন? ভয় পাচ্ছেন নাকি? আরে আমি আসি না, আসেন। ওকে। রাফি একটা রুমের সামনে আসতেই সিকিউরিটির লোকেরা রাফির সামনে এসে বলল, স্যার, ভেতরে ঢোকার পারমিশন নেই। কেন? বসের অর্ডার আছে। আমাকেও ঢুকতে দেওয়া হবে না? আমি তো বসের পিএ। সরি স্যার, বসের অর্ডার লাগবে। ও। হঠাৎ পেছন থেকে কে একজন বলে উঠল, কি হচ্ছে এখানে? সাথে সাথে সবাই হাঁটু গেড়ে বসে পড়ল। রাফি আর নিতু অবাক হয়ে গেল। পেছনে তাকিয়ে দুজনে দেখলো এত জিনিয়া ম্যাম। নিতু রাফির পেছনে দাঁড়িয়ে গেল মাথা নিচু করে। রাফি এসব দেখে কিছু না বলে মুচকি এসে বলল, কিছু না ম্যাম, আমি তো সাথে যাওয়ার জন্য এসেছিলাম। এখানে এসব দেখে একটু দাঁড়িয়ে দেখেছিলাম আর কি। জিনিয়া কাছে এসে বলল, সবাই উঠে পড়ো, যার যার কাজে যাও। সবাই নিজেদের কাজে লেগে পড়ল। জিনিয়া নিতুর দিকে তাকিয়ে বলল, তা নিতুও কি ছাদে যাচ্ছিল? নিতু? ও হ্যাঁ, আসলে আমি তো এর আগে ছাদে যাইনি, তাই নিতুকে বললাম যে আমাকে নিয়ে যেতে। আপনাকে যে ফাইলগুলো দেখতে বলেছিলাম কমপ্লিট, সব আমি দেখে নিয়েছি আর দেখে আপনার টেবিলে রেখে দিয়েছি। এবার আপনি কনফার্ম করলেই হয়। জিনিয়া নিতুর দিকে তাকিয়ে বলল, নিতু। জি ম্যাম। নিচে যাও। ওকে। নিতু জলদি চলে গেল। রাফি বলল, ম্যাম আপনি নিচে আসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে দিচ্ছি। তার আগে এটা বলুন, আপনি এখানে হঠাৎ? বললাম তো আপনাকে। যা বললেন সেটাই কি সত্যি নাকি অন্য কিছু? ওই দেখেন, আপনি আবার খামোকা আমাকে সন্দেহ করছেন। আচ্ছা, আপনাকে কথা দিলাম আমি আর কখনো ভুলেও এই ফ্লোরে আসবো না। এবার হয়েছে? ছেলে মানুষ তো বিশ্বাস নেই। যাই হোক, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমার কেবিনে আসুন। জিনিয়ার পেছন পেছন রাফি চলে আসলো। জিনিয়া কেবিনে আসতেই রাফি বলল, এই যে ম্যাম দেখুন, সবগুলো ফাইল এখানে আছে। গুড, দরজাটা লাগিয়ে দিন। রাফি দরজাটা লাগিয়ে দিল। জিনিয়া বলল, ছিটকিনিটা কে দেবে? ছিটকিনি? কেন, এমনিতেও আপনার কেবিনে না শুনে কারো আশ্বাস সাহস আছে নাকি?
এত বেশি কথা বলেন কেন? আপনাকে যা বলেছি তাই করুন। রাফি ছিটকানিটা দিয়ে মনে মনে বলল। খালি রাগ, শরীরে যেন রাগের খনি বসানো। রাফি জিনিয়ার সামনে আসলে জিনিয়া বলল, বসুন। রাফি চেয়ারে বসে পড়ল। জিনিয়া বলল, উঠুন বলছি। আপনি তো বসতে বলছেন। রাফি অবাক হয়ে বলল, ওখানে না, এই চেয়ারে বসতে বলেছি। কেন? আমি কেন আপনার চেয়ারে বসবো? আমি পারবো না। জিনিয়া রেগে রাফির কলার ধরে টেনে এনে চেয়ারে বসিয়ে বলল। রাফির কথা শেষ না হতেই জিনিয়া রাফির কোলে বসে পড়ল। খালি বেশি কথা বলেন আপনি। আমার এক কথা বারবার বলতে একদম ভালো লাগে না। ম্যাম, এটা ঠিক না। আমি কেন এখানে বসবো? এটা আপনার চেয়ার, কেউ দেখে নিলে। রাফির চক্ষু বড় বড় করে তাকিয়েছে জিনিয়ার দিকে। জিনিয়া মনে মনে হেসে বলল, গাধা একটা। বিয়ে করেছে কি খালি তাকিয়ে তাকিয়ে দেখার জন্য নাকি? হনুমানটার কি কোনো ফিলিংস কাজ করে না? আমার মতো এমন সুন্দরী মেয়ে কাছে পেয়েও কিছু করার সাহস পায় না। গাধা কোথাকার। দেখো আবার তাকিয়ে আছে কিভাবে, যেন কচি খোকা। জিনিয়া বলল। চোখ খুলে পড়ে যাবে এভাবে তাকিয়ে থাকলে। রাফি আমতা আমতা করে বলল, ম্যাম, আপনি কি করছেন? চুপ, বলে তো কোথাকার। ওই, আমি তোর ম্যাম, আর কিছু না। আর কি? ভুলে গেছে চান্দু? আমাকে কি মনে করিয়ে দিতে হবে? আমি কিন্তু ভালো করে মনে করিয়ে দিতে পারি। না না, থাক, দরকার নেই। রাফি মনে মনে বলল, ম্যামের শরীর কি নরম, কি মোলায়েম, কি নেশাক্ত সুগন্ধ আসছে ম্যামের শরীর থেকে। নিজেকে কি আর আটকানো যায়? ম্যাম কি সেটা বোঝে নাকি? যখন মনে যা আসবে তখন তাই করবে। জিনিয়া খেয়াল করলো রাফির হাত হালকা কাঁপছে। রাফির দিকে তাকিয়ে জিনিয়া বলল, নিজের বউকে ধরতেও হাত কাঁপছে? না মানে। রাফি জিনিয়ার কথায় কি করবে ভেবে না পেয়ে সোজা জিনিয়ার কোমর চেপে ধরল। জিনিয়া রাফির জামাটা খামচে ধরল। পুরো শরীর যেন কেঁপে উঠল জিনিয়ার। রাফি জিনিয়াকে এমন লজ্জায় লাল হতে দেখে মনে মনে বলল, মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। এত নেশা এই মেয়েটার মাঝে। মনে হচ্ছে ওর এই গোলাপি রক্তমাখা ঠোঁটে নিজেকে বিলিয়ে দিই। জিনিয়া রাফির চোখে তাকিয়ে আছে। রাফিও এক ধানে জিনিয়ার দিকেই তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে এক আধারে তাকিয়ে আছে, যেন হারিয়ে চলেছে দুজনে। রাফি জিনিয়ার কোমরে আস্তে আস্তে হাত চালিয়ে যাচ্ছে। জিনিয়া নিজেকে যেন আর আটকাতে পারছে না। পুরো শরীরটা যেন অস্থির হয়ে পড়ছে। হার্টবিট আচমকা বেড়ে গেছে। জিনিয়া আবেশে চোখ বন্ধ করে নিল, যেন রাফির কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে জিনিয়া। রাফি জিনিয়ার কোমর থেকে হাত সরিয়ে জিনিয়ার কম্পিত ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিল। জিনিয়া নিজেকে আর সামলাতে না পেরে বলল, শুধু কি দেখে যাবা? পুরুষ মানুষ হয়েছ কি করতে? রাফি বলল, কি করবো তাহলে? আমাকে বলতে হবে এখন? পুরো গরম ভাত সামনে পড়ে আছে আর উনি ঠান্ডা হয়ে বসে আছে। গাধা কোথাকার। রাফি জানে জিনিয়া কি বলতে চাইছে, তবে এসব কিছু কেমন যেন লাগছে। রাফি মনে মনে বলল, ইচ্ছে তো আমারও হয়, তবে অনিশ্চয়তা কেমন জানি মনটা ভয় পেয়ে ওঠে। আমি আস্তে আস্তে তোমার মোহে অনেক দূরে চলে এসেছি। বলতে গেলে মন থেকে ভালোবেসে ফেলেছি। ভয় হয় যদি তুমি পরে আমাকে ফেলে দাও। ভয় হয় আমি একা না হয়ে যাই। রাফিকে চুপ থাকতে দেখে জিনিয়া রেগে বলল, কি হলো? না না, কিছু না। তাহলে চুপ করে গাধার মতো বসে আছো কেন? দেখো, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রাফি নিজেকে সামলে কথা ঘুরিয়ে বলল, ম্যাম, কে যেন দরজা নক করছে। কই, আমি তো শুনলাম না। মাত্র করলো, হয়তো ইম্পর্টেন্ট কোনো কথা বলবে। এসব না হয় পরে হবে। কত বড় সাহস তোর! এদিকে আমি এখনো বসে আছি আর তুই আমাকে ইগনোর করছিস? আমার এমন সাহস আছে নাকি? তাহলে কথা ঘোরাচ্ছ কেন? ম্যাম, আসলে কি? আসলে আমি এসব জড়াতে চাই না। জিনিয়া অবাক হয়ে বলল, মানে আমি কিছুটা সময় চাই। আসলে সব কিছু এমন আচমকা হয়ে গেল যে আমি নিজেকে সেই জায়গায় ব্যালেন্স করতে পারছি না। জিনিয়া রেগে উঠে দাঁড়িয়ে গেল। রাগে লাল হয়ে টেবিলের উপরে থাকা গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল। রাফি এসব দেখে মনে মনে বলল, আবারও মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা, আমি তো খারাপ কিছু বলিনি, বুঝিয়ে বললাম। তবে রেগে আগুন হয়ে গেছে বলে মাথায় কি রাগ ছাড়া কিছু নেই? রাফি উঠে জিনিয়াকে ধরে বলল, ম্যাম, কুল, আপনি এমন কেন করছেন? রাফি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, অবাক হয়ে বলল, ম্যাম, আমাকে মারলেন কেন? আমি আবার কি করলাম? কি করছেন?
আমাকে টাচ করার সাহস কি করে হয় আপনার? রাফি বড় একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, হয়ে গেল কেউ আমার বুকে বোমা মার, আমি 2-3 দিনের জন্য মরে যাই। একটু আগেই তো করছিল আমার সাথে, আর এখন একটু টাচ করেছি বলে রেগে গেছে। এখন কি মাথায় এসে ভর করে কে জানে। রাফি একটু অবাক হয়ে বলল, ম্যাম আমি না আপনার বর? বর? বর না ঘোড়ার ডিম, কাকে বিয়ে করেছি আমি? গাধা একটা, ইচ্ছে হচ্ছে মেরে একদম নকশা পাল্টে দিই। এদিকে আমার শরীরে আগুন জ্বলছে, আর উনি সেই আগুন পুরো পানি ঢেলে দিয়ে বলছে আমি না আপনার বর। ম্যাম আমি তো চুপ! আপনার একটা কথাও আমার শুনতে ইচ্ছে করছে না, মাথাটা খারাপ করে দেবে আমার। জিনিয়া রেগে রুম থেকে চলে গেল। বাইরে একটু দূরে নিতু দাঁড়িয়ে জিনিয়াকে বের হতে দেখে মনে মনে বলল, ম্যাম রেগে আছে মনে হলো, দেখলাম ভালো মনে ঢুকতে রুমে, বের হলো আগুন হয়ে। ওদিকে স্যারের কি অবস্থা, দেখে আসি তো। রাফি তো মুখে হাত দিয়ে চেয়ারে বসে আছে, মনে মনে বলছে, মুখের থোবড়াটা কেমন টন টন করছে, কি ব্যথা রে। ম্যামের নরম হাতে এমন পাওয়ার, দাঁত মনে হয় সবগুলো নড়ে গেছে। নিতু এর মাঝে রুমে এসে বলল, স্যার ম্যামের কি হলো, দেখলাম রেগে বের হয়ে গেল। নিতুকে দেখে রাফি গালে হাত রেখে কিছু হয়নি এমন ভান করে হেসে বলল, কিছু না ম্যামের মাথা তো এমনিতেই হট হয়ে থাকে। মনে হলো খুব রেগে আছে। বাদ দাও, এই আর নতুন কি। নিতু অবাক হয়ে বলল, এ কি স্যার, কাঁচের টুকরো, এইসব কি? বুঝতে পারছেন না, ম্যামের রাগ হলে এসব তো কমন ব্যাপার। আচ্ছা আমি বলছি এগুলো সরিয়ে ফেলতে। তাই করুন, আর আমাকে একটু একা ছেড়ে দিন, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। ওকে স্যার। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। খাবার টেবিলে ধ্রুব খেতে খেতে বলল, আব্বু জিনিয়ার ব্যাপারে কথা বলনি? স্ত্রীর দিকে তাকিয়ে ধ্রুবর আব্বু বলল, বলেছিলাম। কি বললো? আসলে ধ্রুব আব্বুকে এমন ভাব করতে দেখে আম্মুকে বলল, কি হয়েছে আম্মু, কি বলেছে ওনারা? দেখ বাবা, আমরা তো চেয়েছিলাম জিনিয়াকে আমাদের ঘরের বউ করে আনতে, কিন্তু কি? তোর বাবা যখন কল করে তখন শফিক সাহেব আচমকা বলে যে জিনিয়ার নাকি বিয়ে করে নিয়েছে। এই কথা শুনে ধ্রুবর হাত থেকে খাবারের স্যুপটা পড়ে গেল। কিছুটা অবিশ্বাস্য হয়ে বলল, কি বলেছ তোমরা? দেখ, আমরা জানি তুই জিনিয়াকে পছন্দ করিস, কিন্তু আমরা কিছু করার আগে জিনিয়া নিজে থেকে নাকি বিয়ে করে নিয়েছে। আঙ্কেল আন্টি কিছুই বললো না? জিনিয়া কি ছোট বাচ্চা নাকি? তাছাড়া জিনিয়া সামান্য কোনো মেয়েও না, তুই তো জানিসই। ধ্রুব কিছু না বলে রাগ করে খাবার রেখে উঠে গেল। নিজের রুমে এসে বিছানায় বসে মনে মনে বলল, কি করে সম্ভব? হুট করে বিয়ে করে নিল, আর কাকেই বা বিয়ে করলো জিনিয়া? আমার জানা মতো তেমন কোনো ছেলেকে তো আমি দেখছি না, তাহলে হুট করে কাকে বিয়ে করলো জিনিয়া? আর সব থেকে বড় কথা হলো, মিডিয়ায় কোনো খবরই আসলো না। আমাকে জানতে হবে। ধ্রুব ফোনটা উঠিয়ে একজন জুনিয়র অফিসারের কাছে সবকিছু বলে সব খবর নিতে বলল। জিনি এদিকে রুমেই বসে আছে, খাবার টেবিলে সবাই খেতে বসেছে। জিনিয়ার আব্বু বলল, কি হলো, মেয়েটা কোথায়, খাবে না? তোমার মেয়ে তো সেই কখন এসে রুমে গেছে, আর বের হয়নি। তাই নাকি? তা খাবে না নাকি? শাহনাজ বেগম জাহানারাকে বলল, এই জাহানারা, দেখ তো জিনিয়া কি করে, বল খেতে ডাকছে। আপুকে একটু দেখলাম রেগে আছে। রেগে আছে কেন, কি হলো? জানি না, আমি বসেছিলাম, দেখো তো মনে হচ্ছিল আমি তো বসেছিলাম, দেখো তো মনে হচ্ছিল রাগ করে এসেছে, তাই আমি কিছু জিজ্ঞাসা করার সাহস পেলাম না। একথা শুনে জাহানারা বলল, তাহলে আমি যাব না? আমি গেলে মেম অনেক রাগ করবে। সব কটা হয়েছে একরকম, মেয়েটাকে বাঘের মতো ভয় পাই। এই মিলি, তুই যা তো, শুধু শুনবি যে খাবে কিনা। আমাকেই যেতে হবে। যা কিছু হবে না। মিলি উঠে যেতে যেতে বিড়বিড় করে বলল, আমাকেই খালি সবাই বাঘের মুখে ঠেলে দেয়। মিলি উপরে এসে দরজাটা হালকা ধাক্কা দিয়ে খুলে ভেতরে চলে আসলো। দেখলো জিনিয়া চেয়ারে বসে আছে চোখ বন্ধ করে। মিলি আস্তে করে বলল, আপু। জিনিয়া চোখ বন্ধ রেখেই বলল, কি হয়েছে? না মানে খাবে না, সবাই খেতে ডাকছে। বলো খাবো না আমি। আচ্ছা। মিলি হাব ভাব দেখে দ্রুত কেটে পড়ল, নিচে এসে চেয়ারে বসে বলল, আপু বলল খাবে না। খাবে না? বাইরে থেকে খেয়ে এসেছো নাকি? রাতে তো না খেয়ে একদম থাকতে পারে না মেয়েটা।
তোমার মেয়ে হয়েছে ঠিক তোমার মতো, নাকের মাথায় রাগ এসে বসে থাকে সব সময়। মেয়েটাও না কি যে করি। এদিকে এইমাত্র রাফিও বাসায় এসে ঢুকলো। রাফিকে বাসায় ফিরতে দেখে রাফির আম্মু কিচেন থেকে রাফিকে ডাক দিল। রাফি কিচেনে এসে বলল, রান্না করছো? না, খাবার গরম করছি। ডাকলে যে? হ্যাঁ রে, আমার না একটা কথা বলার ছিল। কি কথা? না মানে, তোর তো বিয়ে হয়ে গেল, বলছি যে বৌমা আমাদের বাসায় থাকবে না? আম্মু এখনই তো মনে হচ্ছে না। চিন্তা করো না, বিয়েটার সামনে যতদিন ভালো করে না হয় ততদিন এসব থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, শোন, কাল একবার সকালে জান্নাতিকে আনতে কিন্তু যেতে হবে। জান্নাতি? হ্যাঁ, ও কই আসবে? আমাদের এখানে চাকরির পরীক্ষা দেবে, তাই আমি বললাম আমাদের এখানে চলে আসতে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছোট কাকা আবার রাগ করবে না তো? বাদ দে, তোর কাকির সাথে আমার কথা হয়েছে, আর ওনাদের ভাই ভাইয়ের ব্যাপারে আমাদের কি ঝামেলা, তোর আব্বু আর কাকাদের মাঝে, ওনাদের বুঝে নিতে দে। আচ্ছা আমি কাল নিয়ে আসবো। নে ফ্রেশ হয়ে নে, খেতে আয়। আচ্ছা। দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে। জিনিয়া এখনো চেয়ারে বসে আছে। জিনিয়া মনে মনে বলছে, ক্ষুধা লেগেছে খুব, হনুমানটার উপর রাগ করে খাবারটাও খেলাম না। আমার তো মনে হয় নবাব ওইদিকে দিব্যি খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আমার ঘুম হারাম করে ঘুমানো দিচ্ছি, আমাকে রাগিয়ে রাগ না ভাঙিয়ে ঘুমানো, তাই না? রাফি এদিকে অফিসের কিছু প্রজেক্টের ফল দেখছে। ফোনটা বেজে উঠতেই না দেখে ফোনটা রিসিভ করে বলল, কে? জিনিয়া চুপ করে মনে মনে বলল, হারামি, আমার নাম্বার চেনে না নাকি? আমাকে বলতে হবে এখন আমি কে? মনে তো হচ্ছে ফোনের ভেতর থেকে টেনে এনে বলি আমি কে। রাফি কোনো কথা না শুনে আবারও বলল, কে? জিনিয়া কিছুই বলল না, ওভাবেই বসে আছে। রাফি কোনো কথা না শুনতে পেয়ে বলল, কে রে, কথা বলছে না? ফোনের দিকে তাকিয়ে রাফি চমকে উঠল। আরে এ তো আমার বউ, মানে ম্যাম, তাই বলি কেউ শুনতে পাচ্ছে না কেন কথা? ফোনটা নিয়ে রাফি বলল, সরি ম্যাম, অফিসের কাজ করছিলাম তাই খেয়াল করিনি, কিছু মনে করবেন না। জিনিয়া গম্ভীর গলায় বলল, আমার ক্ষুধা লাগছে। এ কথা শুনে রাফি মনে মনে বলল, তা আমি কি করব, ক্ষুধা লাগলে খেনলেই তো হয়। এই মাঝরাতে কেউ ফোন করে এইসব বলে? না বললেও পারে, এখন তো আমি আবার ওনার জামাই হয়ে গেছি। রাফি বলল, খাননি? না, আমার জন্য খাবার নিয়ে আসুন, আমার ক্ষুধা লাগছে। এখন আসবো? কানে শোনেন না? আচ্ছা ঠিক আছে আসছি। তা কি খাবেন? জানি না, ক্ষুধা লাগছে তাই জানি। 10 মিনিটের ভেতর না আসলে আপনার খবর আছে। এই কথা বলে ফোনটা রেখে দিল জিনিয়া। মনে মনে বলল, এবার এবার কেমন লাগে দেখি, এবার কি আনো আমার জন্য। আসো একবার খালি, তারপর দেখাচ্ছি তোমাকে, হারামি বজ্জাত ছেলে কোথাকার। রাফি এদিকে ফোনটা রেখে অসহায়ের মতো ভাবছে, ভাগ্য, আমার ভাগ্য কি এতই খারাপ? কি আর করার, না জানি আমার কি করে। এই প্যারা কি আর ভালো লাগে? মাঝরাতে নাকি এখন খাবার নিয়ে যেতে হবে। আম্মু কি ঘুমিয়ে গেছে? খাবার পাবো কই এখন আমি? দেখি আম্মুকে ডেকে দেখি। দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেছে। জিনিয়া বারবার ফোনের দিকে তাকাচ্ছে। রাগে বিড়বিড় করতে করতে বলল, খাবারের নিচে পড়েছে নাকি? এতক্ষণ লাগে আসতে? খিদেতে আমার পেটে সাইক্লোন শুরু হয়ে গেছে। উফ, কেন যে রাগ করে খেলাম না। হারামিটাও আসছে না, ফোন করলাম তাও তুলছে না। আজকে যদি না আসে তাহলে ওকে কাল আমি কি করবো নিজেও জানি না। রাফি তো খাবার নিয়ে অনেকক্ষণ আগে বাইকে করে রওনা দিয়ে দিয়েছে, কিন্তু রাস্তায় হঠাৎ বাইকের টায়ার নষ্ট হয়ে যাওয়ায় হেঁটেই আসতে হচ্ছে। প্রায় চলে এসেছে রাফি, আর মাত্র 2 মিনিট লাগবে হয়তো। রাফি হঠাৎ থেমে পেছনে তাকালো। চারিদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। সামনে তাকিয়ে মনে মনে বলল, মনে ভুল নাকি আমার? মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, কিন্তু কেউ তো নেই। মনে ভুলেই হয়তো। রাফি আর কিছু না ভেবে খাবার নিয়ে চলে আসলো। মেইন গেটে দারোয়ান এত রাতে রাফিকে দেখে সালাম দিয়ে বলল, আসলে রাফি স্যার, আপনি এত রাতে? হাতে দেখছো কি? কি এগুলো? খাবার। তোমাদের ম্যাম কি শান্তিতে থাকতে দেয়? মাঝরাতে বলে কিনা খাবার নিয়ে আসো। কি আর করার, চান তাহলে। আচ্ছা থাকো। রাফি ভেতরে চলে আসলো। বাড়ির ভেতরে আসতেই রাফি চারিদিকে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। রাফি মনে মনে ভাবল,
বাসায় কেউ দেখে নিলে কি মনে করবে এখন? যত 14টা বেজে যাবে। রাফি সিঁড়ি দিয়ে উঠতেই যাবে অমনি পেছন থেকে একজন বলে উঠল, কে? রাফি থমকে দাঁড়িয়ে গেল, মনে মনে বলল, হয়ে গেল, যার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, দেখেই ফেললো। রাফি পেছনে তাকিয়ে দেখলো আঙ্কেল পানি হাতে দাঁড়িয়ে আছে। রাফি মুচকি হাসি দিয়ে বলল, স্যার আমি। শফিক সাহেব অবাক হয়ে এগিয়ে এসে বলল, রাফি, তা তুমি এত রাতে এখানে? আর তোমার হাতে কি? হাতে খাবার। খাবার? জি ম্যাম মাঝরাতে ফোন করে বললো খাবার নিয়ে আসতে, তাই খাবার নিয়ে আসলাম। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। যাও যাও, এখন তো আর আমার মেয়ে না, খালি তোমারও বউ। দেখো কি বলে। আমি রুমে গেলাম। শরীফ সাহেব হাসতে হাসতে রুমে চলে আসলো। ঘুম ঘুম চোখে শাহনাজ বেগম বলল, পানি আনতে এতক্ষণ লাগে? আবার হাসছো কেন? জানো কি হয়েছে? কি? রুমে আসার সময় দেখলাম রাফি এসেছে। এখন এত রাতে? হুম। কেন? তোমার মেয়ে না খেয়েছিল তো, রাফিকে নাকি ফোন করে খাবার নিয়ে আসতে বলেছে। দেখলাম হাতে খাবার। মেয়েটাও পাগল হয়ে যাবে আর আমাদেরকেও পাগল করে ছাড়বে। ঘুমাও তো, এখন তো আর আমাদের চিন্তা করতে হবে না। যার বউ সে খাবার খবর নেবে। ঘুমাও। তা ঠিক বলেছ। লাইট অফ করো। করছি তো। রাফি দরজায় নক করতেই চিনিয়ে উঠে দাঁড়ালো, মনে মনে বলল, এসেছে নাকি? এতক্ষণে আসলো? জিনিয়া আবারও বসে পড়ল, বসেই বলল, কাম ইন। রাফি ভেতরে এসে দেখলো জিনিয়া বসে আছে। জিনিয়া বলল, কত বাজে মিস্টার রাফি? ম্যাম ঘড়ি নেই তো। জিনিয়া উঠে এসে রেগে বলল, আপনাকে এখন বলেছিলাম আমি, কতক্ষণ লাগে খাবার আনতে? রাফি মনে মনে বলল, খাবার মনে হয় মহারানের জন্য বানিয়ে রেখেছে, যে বললো আর নিয়ে আসবো। জিনিয়া বলল, কতবার কল করেছি, ফোন ধরেনি কেন? ম্যাম তাড়াহুড়োতে ফোনটা রেখে আসছি, তারপর রাস্তায় আমার বাইকটা খারাপ হয়ে গেছে, হেঁটে আসতে হয়েছে, আমার কি দোষ? বাহানা দিতে সময় লাগে না আপনার? আচ্ছা এই নিন আপনার খাবার, আগে খেয়ে নিন, আপনার ক্ষুধা লাগছে মনে হয়। আমার চিন্তা এখন হচ্ছে, এত লেট করে এসে এখন চিন্তা করতেছে। খাবারটা ধরে না রেখে দিন, খুলুন দেখি, ক্ষুধাতে পেটে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে আমার। রাফি খাবারের বক্সটা খুলে সবকিছু রেডি করে টেবিলে রাখলো। জিনিয়া খাটে বসে বলল, এখানে নিয়ে আসুন। খাটের উপর? এদিকে আসুন। খাটের উপর নোংরা হবে না? হলে হবে, আপনি আছেন তো। তাও ঠিক। রাফি খাবারটা সামনে দিয়ে বলল, ম্যাম তাহলে আমি এখন আসি, আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন। আসি মানে? মানে আমার আর কি কাজ এখানে, আমি বাসে চলে যাই। আমি যেতে বলেছি? না তা বলেননি। আর আমাকে কি আপনি আপনি লাগিয়ে রেখেছেন? এখন কি অফিসে আছেন? না তা নেই। অফিসের বাইরে আমাকে আপনি বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? তুমি বলে ডাকবে। তুমি মানে আপনি তো, সরি তুমি তো আমার বস। ওই বস ছিলাম, এখন বসের সাথে সাথে বউ তো আমি। ওকে ঠিক আছে। গাধার মতো দাঁড়িয়ে আছো কেন? খাবার খাইয়ে দেবে কে? খাইয়ে দিতে হবে? রাফি মনে মনে বলল, কি মুশকিল, এখন আবার খাইয়ে দিতে হবে। এদিকে আমার ঘুমে চোখ ভারী হয়ে আসছে, না আর পারছি না। কাল অফিসে লেট হলে বলবে অফিসে লেট করে কেন আসলে, সব কি মানা যায়? জিনিয়া বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ক্ষুধা লাগছে আমার। দিচ্ছি তো। রাফি অবশেষে উপায় না পেয়ে জিনিয়াকে খাইয়ে দিতে লাগলো। জিনিয়া খেতে খেতে বলল, কে রান্না করেছে? আম্মু। আন্টি মানে শাশুড়ি আমার রান্না করেছে? অনেক মজা হয়েছে তো। আমার তো রোজ এই খাবার খেতে হবে। আগে এগুলো শেষ করুন, হা করুন। জিনিয়া বাচ্চাদের মতো হা করে মুখটা এগিয়ে দিল। রাফি এটা দেখে মনে মনে হেসে বলল, পাগলি একটা, মাঝে মাঝে এমন পাগলামি করে যে বোঝাই যায় না মেয়েটা আসলে কেমন, ছোট বাচ্চাদের মতো। জিনিয়ার মুখের দিকে তাকিয়ে রাফি মনে মনে বলল, কি শান্ত এখন মেয়েটা, এভাবে যদি সবসময় থাকতো। রাফিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জিনিয়া চোখ দিয়ে ইশারা করে বলল, কি দেখছো? না কিছু না। ভয় পাওয়ার কিছু নেই, নিজের বউকে কেউ ভয় পায় নাকি? বলো বলো। না কিছু না, নিন খেয়ে নিন তো জলদি, কাল আবার আমার অফিসে যেতে হবে, তোমাকে খাইয়ে বাসায় যেয়ে ঘুমাতে হবে। ওয়াও, তাই নাকি? হুম। তুমি খেয়েছো? আচ্ছা। অবশেষে খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রাফি বলল, তাহলে আমি এখন আসি। জিনিয়া খাটে হেলান দিয়ে পাশে কম্বলটা সরিয়ে হাত দিয়ে ইশারা করে বলল, এখানে আসুন। কেন?
আসুন বলছি। রাফি জিনিয়ার পাশে বসে বলল, আমার তো আর কোনো কাজ নেই। কে বললো নেই? কি করতে হবে আর? তোমার বউকে ঘুম পাড়াবে। কি? অবাক হওয়ার কি আছে? আমার ঘুম আসছে না, আমাকে ঘুম পাড়াবেন। নিন, শোন এখানে। না না, আমি কখনো কোনো মেয়ের সাথে বেড শেয়ার করিনি, পারবো না আমি। ওই ওই গাধা, আমি কি অন্য কোনো মেয়ে? আমি তোর বউ। তাও মানে আমি এসব। তোর মানের কিছুই বলি। জিনিয়া রাফিকে জোর করে শুয়ে দিল। লাইটটা অফ করে জিনিয়া রাফির বুকে মাথা রেখে শুয়ে পড়ল। রাফি কিছু বলতে যেও বলল না। রাফি জানে এখন কিছু বলে লাভ নেই। জিনিয়ার মনে যা আসবে তাও করবেই। জিনিয়ার মুখের দিকে তাকিয়ে রাফি মনে মনে বলল, ডিম লাইটের হালকা আলোয় কি অপূর্ব লাগছে জিনিয়াকে। মুখের উপর চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। মুচকি এসে জিনিয়ার মুখের চুলগুলো সরিয়ে দিল রাফি। জিনিয়া মুখ তুলে মুচকি এসে বলল, আমার ঘুম আসছে না। কেন? জানি না। তাহলে কি করতে হবে? আমি কি করে বলবো? তুমি আমার বর, তুমি জানো। আচ্ছা, একটা কথা বলবে? কি কথা? না মানে আমাকে হঠাৎ কেন বিয়ে করলে? আমার মতো ছেলে তো হাজারটা তোমার পেছনে ঘোরে। আর তাছাড়া কত কোটিপতির ছেলে তোমাকে পাবার আশা ছিল, তাদের রেখে আমাকে কেন বিয়ে করলে? জিনিয়া মুচকি এসে বলল, এখনই তোমাকে বুঝতে হবে না, সময় হলে নিজেই বুঝতে পারবে। তাই? এখন আমাকে জড়িয়ে ধরো তো। রাফি জিনিয়াকে নিজের বুকে জড়িয়ে নিল। জিনিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে মনে মনে বলল, মেয়েটা দিন দিন কেমন আপন হয়ে উঠছে। আগের মতো আর বিরক্ত লাগে না। ওর সব কিছু যেন কেমন ভালো লাগতে শুরু করছে এখন। রাগ যদিও দেখায়, কিন্তু পরে রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটাও তো দেখতে হবে। রাফি জিনিয়ার কপালে একটা চুমু দিয়ে জিনিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। দেখতে দেখতে সকাল হয়ে এসেছে। আকাশের চারটায় লুকাতে ব্যস্ত। ভোরের সিগ্ধ বাতাস বেলকুনি পেরিয়ে রুমে প্রবেশ করেছে। জিনিয়া রাফির বুকে ঘুমিয়ে আছে, যেন এক কোমল বালিশে নিজেকে বিলিয়ে দিয়েছে জিনিয়া। দুজনেই খুবই বিভোর। শাহনাজ বেগম আর শরীফ সাহেব কফি খেতে ব্যস্ত। জাহানার আসে বলল, ম্যাডাম, নাস্তা রেডি। রেডি হয়ে গেছে? আচ্ছা, নাস্তা টেবিলে দে। মিলি আর জিনিয়াকে ডেকে দে। আচ্ছা। জিনিয়ার আব্বু কফিটা রেখে বলল, এই দাঁড়া দাঁড়া, হলো স্যার? মিলিকে ডাক, জিনিয়াকে ডাকার দরকার নেই। শাহনাজ বেগম বলল, কেন নাস্তা করবে না? আহা, করবে তো। কাল রাফি আসলো না, আমার মনে হয় যায়নি। শাহনাজ বেগম একটু লজ্জা পেল, বলল, মনেই ছিল না। এই জাহানারা, জিনিয়াকে ডাকার দরকার নেই, মিলিকে ডাক। আচ্ছা। শাহনাজ বেগম বলল, ছেলেটা যায়নি, জিনিয়ার সাথে আছে। অবাক হওয়ার কি আছে? বিয়ে করেছে, এখন তো থাকতেই পারে। না, তা ঠিক আছে, আসলে হঠাৎ এই সব হলো তো, মেনে নিতে তো একটু সময় লাগবে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তুমি আর হেসো না, কফিটা খাও, ঠান্ডা হয়ে গেল। সকাল 7টা বেজে গেল। নাস্তার টেবিলে সবাই নাস্তা খেতে ব্যস্ত। তখনই ধ্রুব বাসার ভেতরে চলে আসলো। জাহানারা বলল, ম্যাডাম, স্যারকে যেন এসেছে। সবাই তাকিয়ে দেখলো ধ্রুব এসেছে। জিনিয়ার আম্মু আর আব্বু অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। হয়তো জিনিয়ার বিয়ে হয়ে গেছে সেটা মানতে না বিশ্বাস করতে পারেনি, তাই হয়তো নিজেই দেখতে এসেছে। জিনিয়ার আম্মু আস্তে করে বলল, এখন কি হবে? আহা, চিন্তা করো না, আমি দেখছি। জিনিয়ার আব্বু ধ্রুবকে ডাক দিল। ধ্রুব কাছে আসতেই জিনিয়ার আব্বু বলল, কেমন আছো এত সকালে? আঙ্কেল ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো ভালো। নাস্তা করেছো? জি, করেই এসেছি। ওহো, তা এত সকালে কোনো আর্জেন্ট আছে নাকি? না, আসলে আমি জিনিয়ার সাথে একটু দেখা করতে এসেছি। আসলে ও অফিসে চলে যায় তো ভাবলাম সকাল সকাল দেখা করে আসি। ও কই? ঘুম থেকে তো উঠোনি, রুমে আছে। আচ্ছা, সমস্যা নেই, আমি ওকে ডেকে দিচ্ছি, আপনারা নাস্তা করুন। কেউ কিছু বলার আগে ধ্রুব উপরে চলে গেল। জিনিয়ার আব্বু বলল, ছেলেটাকে আটকাবে না? এখন কি হবে? আরে কিছু বলার আগে তো চলে গেল, আমি কি করব? মিলি এসব দেখে বলল, এমন করছো কেন? কি হয়েছে?